বাচ্চা ইমিডিয়েটলি বের করতে হবে, নয়তো একটা অঘটন ঘটে যেতে পারে। মা ও বাচ্চা দুজনের লাইফ রিস্ক। ইলহাম ডক্টরের দিকে তাকিয়ে আছে, আতঙ্কিত লাগছে তাকে। কাঁপা কাঁপা গলায় বলে, কিন্তু এখনও শেষ সময় হয়নি। কিচ্ছু করার নেই ইলহাম মির্জা, দুর্ঘটনার জন্য প্রিটার্ম লেবার পেন উঠছে। আমাদের হাতে সময় কম, সি সেকশন ছাড়া উপায় নেই। আপনি মানসিকভাবে প্রস্তুত হন, বন্ডে সই করতে হবে। ইলহাম চমকে উঠে চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, বন্ডে সই করতে হবে মানে বললাম তো রিক্স, শুধু উপরওয়ালাকে ডাকুন। ইহান অবাক চোখে সবার মুখের দিকে তাকায়। তার অবুঝ মনে হাজারটা প্রশ্ন উকি দিচ্ছে, কিন্তু সে বুঝতে পারছে না কে তার প্রশ্নগুলো উত্তর দেবে। শেষমেশ সে তার বড় বাবার কাছে গিয়ে তার হাত ধরে। শামিন ইহানের মুখের দিকে তাকায়। ইহানের চোখ দুটো ছলছল করছে। কান্না মিশ্রিত কণ্ঠে সে বলে ওঠে, মাম্মার কি হয়েছে বড় বাবা? শামিন কোনো জবাব দেয় না, শুধু আদুরি মুখটার দিকে তাকিয়ে থাকে। আলো এসে ইহানকে কোলে তুলে নিয়ে বলে উঠে, মাম্মা পায়ে ব্যথা পেয়েছে বাবা, ডক্টর আন্টি ব্যান্ডেজ করার জন্য নিয়ে গিয়েছে। কাঁপা কাঁপা হাতে ইলহাম বন্ডে সই করে দেয়। হঠাৎ করে তার বুকটা মোচড় দিয়ে উঠল যেন। এতটা উতাল নিজেকে কখনো মনে হয়নি। ঋতু কি দেখা উচিত না ইলহামের এই অবস্থা? একটু হলেও তো খুশি হতো সে, তৃপ্ত হতো সে। এদিক ওদিক অসহায়ের মতো তাকে বিড়বিড় করে ইলহাম বলে ওঠে, শুধু আমার বাচ্চার জন্য নয় ঋতু, তোমার জন্য আমি কষ্ট পাচ্ছি, সত্যি পাচ্ছি। ঋতুকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। বাইরে ওয়েটিং রুমে সবাই দাঁড়িয়ে আছে চুপচাপ। শুধু আলো ঘুমন্ত ইহানকে বুকের সাথে আলগে নিয়ে বসে আছে। ইলহাম করিডোরে এ মাথা থেকে ও মাথা পায়চারি করছে। স্বামীর মাথা ঘুরিয়ে শান্তর দিকে তাকায়। শান্ত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছু সময় পরে স্বামীন বলে ওঠে, তুমি গেলেই পারতে, কাল অফিস আছে। ভাবি একটা ভালো খবর শুনে যাব ভাইয়া, নিচু স্বরে বলে শান্ত। অপেক্ষার প্রহর শেষ হয়। অপারেশন থিয়েটার থেকে একজন ডক্টর বের হয়। ইলহাম তার দিকে এগিয়ে যায়। ডক্টর মাস্ক খুলে ইলহামের দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, আপনার ছেলেকে ইন্টেন্সিভ কেয়ারে ইউনিটে রাখা হচ্ছে। প্রিম্যাচুর বেবি তো, তবে চিন্তা করবেন না, 32 সপ্তাহ আপনার ছেলে বেশ হাট্টা কাট্টা। আপনার ওয়াইফের স্ট্রিং চলছে, জ্ঞান নেই তার, জাস্ট প্রে ফর হার। মা ও বাচ্চাকে দুটো আলাদা কেবিনে শিফট করা হয়েছে। অবজারভেশনের জন্য নার্স ব্যতীত অন্য কেউ ঢুকতে পারবে না আপাতত। ইলহাম কিছুক্ষণ পর পর এবার ঋতুর ক্যাবিনের সামনে গিয়ে কাঁচ দিয়ে উঁকি মেরে ঋতুকে দেখছে। এবার নিজের ছেলের কাছে যাচ্ছে। ইহান তার বড়মার বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে আছে। কিছু সময় পর শামিন ইসমামের দিকে তাকিয়ে বলে ওঠে, এখানে এত লোক থাকা দরকার নেই এখন। আমি ইলহাম আর তোর বড় ভাবি থাকবো। তুই ইহান আর বাকিদের নিয়ে বাড়িতে যা, কিন্তু ভাইয়া ভাবির অবস্থা ফোনে জানাবো তোদের। সকালে চলে আসবি, এখন যা, সবার থাকা প্রয়োজন নেই, এটা হসপিটাল। ঈশিতা যেতে চাচ্ছিল না শুরুতেই। শামিন সবাইকে জোর করতে থাকে। শান্ত চুপচাপ দাঁড়িয়ে আছে। শামিন তার দিকে তাকিয়ে বলে, তোমার বাসা তো এখান থেকে অনেকটা দূরে, তুমি বরং আমাদের বাড়িতে যাও। শান্ত মাথা তুলে শামিনের দিকে তাকিয়ে বিনয়ের সাথে বলেন, না ভাইয়া, আমি আমার বাসায় যাচ্ছি। ঋতু ক্যাবিনের দরজা বাইরে চুপচাপ দাঁড়িয়ে আছে ইলহাম। শামিন এক পলক ইলহামকে দেখে আলোর পাশে গিয়ে বসে পড়ে। আলো মাথা তুলে শামিনের দিকে তাকিয়ে ম্লান হেসে বলে, এই মুহূর্তে একটা শাশুড়ি মায়ের অভাব বোধ করছি খুব। সব কিছু প্রেশার আমার উপর দিয়ে যাবে এখন। শামিন হেসে ফেলে। আলোর ডান হাতটা নিজের হাতে মুঠো নিয়ে বলে ওঠে, এই হাত দুটো একেবারে আমার মায়ের হাতের মতো জানো, গোলগাল সুন্দর। আলো কোনো জবাব না দিয়ে ইলহামের দিকে তাকায়। একবার নিজের ছেলের কাছে যাচ্ছে, আর একবার এসে স্ত্রীকে দেখছে। ইলহামকে এখন পৃথিবীতে সবচেয়ে ব্যস্ত একজন পুরুষ মনে হচ্ছে। মাথা ঘুরিয়ে শামিনের দিকে তাকিয়ে বলে ওঠে, ঋতু যদি ইলহামের এই দরদটুকু দেখত তবে খুব স্বস্তি পেত। শামিন বলে, একেবারে ঠিক বলছ। শামিন চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরই আবার বলে ওঠে, আমাদের বিবাহিত জীবনের বেশিরভাগ রাতই আমরা হসপিটালে কাটিয়েছি মেয়র সাহেব। শামিন হেসে ফেলে। প্রসঙ্গটা সরিয়ে বলে ওঠে,
আমি ভাবছি অন্য কথা। চোখের সামনে ছোট ভাইগুলো একটা একটা করে বাবা হয়ে যাচ্ছে। নিজেকে পৃথিবীর সবচেয়ে ব্যর্থ পুরুষ মনে হচ্ছে। ধিক্কার জানায় নিজেকে। আলো মাথা নিচু করে ফেলে। একটা বাচ্চার জন্য লোকটা কত পাগলামি, কত ছটফটানি, কত উন্মাদনা। জ্ঞান ফিরতেই স্বামীর মুখটা দেখতে পায় ঋতু। আবেশে আবারও দু চোখ বন্ধ করে ফেলে। ইহানের জন্মের সময়টার কথা মনে পড়ে যায় তার। তার শ্বশুর শাশুড়ি, ভাসুর, ননদ সবাই ছিল তার পাশে, ছিল না শুধু এই লোকটা। আজ এই মানুষটা দু চোখে দরদ নিয়ে দাঁড়িয়ে থাকে। কি প্রমাণ করতে চাইছে? ঋতু খুবই গুরুত্বপূর্ণ কেউ তার কাছে। ইলহাম ঋতুর দিকে ঝুঁকে দাঁড়িয়ে আছে। পুনরায় চোখ মেলে ঋতুর অস্ফুট স্বরে বলে ওঠে, ছেলেকে দেখেছেন? হ্যাঁ, দূর থেকে, ছুঁতে পারিনি, কোলে নিতে পারিনি। ঋতু চুপচাপ ইলহামকে দেখতে থাকে। ইলহাম একটা চেয়ার টেনে বসে ঋতুর দিকে তাকিয়ে বলে উঠে, ঋতুদের আত্মসম্মান থাকে না বলেছিলে। ঋতুরা যে এতটা স্ট্রং তা তো বলনি। ঋতু ইলহামের কথায় জবাব না দিয়ে বলে, দুঃখিত, আপনাকে মেয়ে দিতে পারিনি। ইলহাম হেসে ঋতুর মাথা বুলিয়ে দিয়ে বলে, পরের বার। আলো কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর আমতা আমতা করে বলে ওঠে, আমি একটা কথা বলবো? বলো। পরীকে কেমন লাগে? সুন্দরী, ডাক্তার পড়ছে, ভদ্র, আমরা চিনি, ওকে জানি, ওকে ইসমামের সাথে মানায়। স্বামীন আলোর দিকে তাকিয়ে থাকে। আলো অস্ফুট স্বরে বলে ওঠে, আচ্ছা থাক, বাদ দিন, আমি এমনি বললাম, বাদ দিন। স্বামীন বলে ওঠে, গ্রেট, গ্রেট আছিয়া, এমনটা তো কখনো মাথায় আসেনি আমার। দারুণ ব্যাপার তো, খুব মানাবে, 100 বার মানাবে, 1000 বার মানাবে। আলো অবাক চোখে তাকিয়ে আছে। স্বামীনকে খুব উচ্ছ্বাসিত লাগছে। স্বামীন বলতে থাকে, এক মুহূর্ত দেরি করব না আমি, এক মুহূর্ত না, এক্ষুনি ফোনা চাচার সাথে আলাপ করব আমি। আগে ওদের দুজনের সাথে আলাপ করে নিন। অস্ফুট স্বরে বলে ওঠে আলো। স্বামীন আলোর দিকে তাকায়। আলো বলতে থাকে, দুজনের সাথে আগে আলাদা আলাদা হয়ে কথা বলে দেখুন, দুজনের থেকে মতামত নিন, তারপর কথাবার্তা আগান। হুট করে কিছু করা ঠিক হবে না। স্বামীন আলোর দিকে তাকায়। কয়েক মুহূর্তে চুপ করে থেকে বলে ওঠে, তোমাকে অনেক বুঝদার এবং সংসারী লাগছে, একেবারে হোসনে আর শান্তির মতো। এসো, আমি একটা থ্যাংক ইউ দেই তোমাকে। আলো মাথা ঘুরিয়ে ইহানের দিকে তাকিয়ে স্বামীনের দিকে তাকায়। চোখ পাকিয়ে বলে, কি এগুলো? ইহান রয়েছে? স্বামীন অবাক হওয়ার ভান করে বলে, কি? আমি কিছু খারাপ বলেছি? আমি বলেছি থ্যাংক ইউ দিতে চাই, সরাসরি চুমোর কথা তো বলিনি। আলো কান চেপে ধরে চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, চুপ করুন, মুখে কি কিছু আটকায় না? আপনার না, তোমার মুখে যেমন গালাগাল আটকায় না, তেমন বাচ্চার সামনে যত সব উল্টোপাল্টো কথাবার্তা। স্বামীন আলোর দিকে এগিয়ে গিয়ে বলে ওঠে, তো এটা তো উচিত, ওদের শেখাতে হবে না বউকে কিভাবে ভালোবাসতে হয়। আলোর শাড়ির আঁচল কাঁধে তুলে দ্রুত পায়ে হেঁটে বেরিয়ে যায় ঘর থেকে। এই লোকটা একবার শুরু হলে সহজে চুপ করে না, তারই ঘর থেকে বের হওয়া উচিত। স্বামীন পিছন থেকে আলোকে কিছুক্ষণ ডাকে, তারপর হেসে আপন মনে বলে ওঠে, আশ্চর্য, সচেতনমূলক কথাবার্তা বললে জনগণ এভাবে খেপে যায় কেন? নারীর প্রতি সহিংসতা নয়, নারীকে ভালোবাসার বিভিন্ন টেকনিক শিখতে হবে এই প্রজন্মকে। এই প্রজন্মকে ভালো ভালো শিক্ষা না দিলে এরা দেশ এগিয়ে নিয়ে যাবে কি করে? স্মার্ট বাংলাদেশ কিভাবে হবে তাহলে? লাইব্রেরিতে চুপচাপ বসে আছে ইসমাম। তার সামনে একটা কফির মগ, অর্ধেকটা পরিমাণ কফি রয়েছে মগে, যা কিছুক্ষণ আগেই ঠান্ডা হয়ে গিয়েছে, খাওয়ার অযোগ্য। কিন্তু ইসমাম ডান হাতে মগটা তুলে নিয়ে চুমুক দেয়। তার চোখে মুখে কোনো ভাবান্তর নেই। অবশ্য কিছুক্ষণ আগেই তার সাথে যা ঘটে গিয়েছে, এতে এই ঠান্ডা কফি তার গলা দিয়ে দিব্যি নেমে যাবে। কিছুক্ষণ আগে ঘটনা আলোকপাত করা যাক। ইসমামের জন্য পছন্দ করে রাখা পাত্রী পালিয়ে গিয়েছে। এটা ইসমামের জন্য একটা স্বস্তির খবর হলো ইয়াসামি যার জন্য একটা দুঃসংবাদ। ইসমাম খবরটা পেয়ে লাইব্রেরিতে ঢুকে বসে থাকে বই হাতে নিয়ে। স্বামীন একটু আগেই লাইব্রেরিতে এসে ইসমামের মুখোমুখি একটা চেয়ারে বসে কাশি দিয়ে ইসমামের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। ইসমাম বই নিয়ে সামনে থেকে সরে জিজ্ঞাসু দৃষ্টিতে তার ভাইয়ের দিকে তাকায়। স্বামীন নড়ে চড়ে বসে বলে উঠে,
তোর সাথে একটা কথা ছিল। দুটো বলো। কিছু মনে করিস না। মেয়ের পরিবারও জানতো না মেয়ের সম্পর্ক আছে কোনো ছেলের সাথে। ইসমামের বিরক্ত চরম পর্যায়ে পৌঁছায়। ভাইয়া এমন করে কথা বলছে যেন ইসমাম বিয়ে ভাঙার কষ্টে শেষ হয়ে যাচ্ছে। স্বামীন ইসমামের দিকে তাকিয়ে থাকে তার জবাবের অপেক্ষায়। ইসমাম ঠান্ডা গলায় বলে উঠে, কিছু মনে করিনি, ইটস অল টাইম। স্বামীন চুপ হয়ে যায়। ইসমাম বুঝতে পারে তার ভাই শুধুমাত্র এটা বলার জন্য আসেনি, তাই নিজে থেকেই জিজ্ঞেস করে, বলো আবার কি? আরেকজনকে দেখতে যেতে হবে? কাকে? আমি যাব। এখন যাও এখান থেকে। স্বামীন কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, পরীকে তোর কেমন লাগে ইসমাম? ইসমাম হতভম্ব হয়ে স্বামীনের দিকে তাকিয়ে থাকে। স্বামীন বলতে থাকে, তোর জন্য পরীকে পছন্দ করেছে তোর বড় ভাবি। ইসমাম দ্বিতীয়বারের মতো অবাক হয়। অবাক চোখে তাকিয়ে বলে ওঠে, বড় ভাবি? আমারও খুব পছন্দ পরীকে। এসব কথা আগে মাথায় আসলে কখনই এখানে সেখানে পাত্রী দেখে বেরাতাম না। তুই যদি আপত্তি না করিস তাহলে আমি পোনা চাচার সাথে কথা বলি। দেখ, এখন তোর যদি মনে হয় পোনা চাচা এবারই কেয়ারটেকার, তাহলে আমার আর কিছু বলার নেই। আমি পোনা চাচাকে কখনো কেয়ারটেকার মতো দেখি না। তুই জানিস সে আমাদের শুভাকাঙ্ক্ষী, বাবার দুঃসম্পর্কে আত্মীয়। কখনই তাকে আমি ওই চোখে দেখিনি, বাবাও না। ইসমাম ভাইকে থামিয়ে দিয়ে বলে, এ তো ফর্মালিটি করে কথা বলছো কেন? পোনা চাচাকে আমিও তো ওই চোখে কখনো দেখি না। যে লোকটার কাঁধে চড়ে বড় হয়ে ওঠা, তাকে ওই চোখে দেখব? তাহলে আমি কথা বলবো পরি আর তোর ব্যাপারে। চাইবো তোর জন্য পরির হাত। এমন ভালো মেয়ে, মেধাবী, ভদ্র, তোর বড় ভাবি নাকি বেশ মনে ধরেছে পরীকে। ইসমাম ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, বড় ভাবি বেশ মনে ধরেছে? তোমারও বেশ মনে ধরেছে? ঠিক আছে, তুমি আর বড় ভাবি যা ভালো মনে করো। তোমরা খুশি হলে আমারও ভালো লাগবে। এখন যাও, আমি বই পড়ছি। ইসমাম স্বামীনের দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাতে বইটা পাতা উল্টাতে থাকে। স্বামীন ভাইয়ের থেকে মৌন সম্মতি পেয়ে যার পর্নায় খুশি হয়ে যায়। তৎক্ষণাৎ সে ছুটে যায় পরীর কাছে। ইসমাম সেই থেকে লাইব্রেরি ঘরে বসে আছে ভাবলেসিন হয়ে। ঠান্ডা কফিটা পুরোটাই গিলেছে, তাকিয়ে থেকেছে হাতের বইটার দিকে অনর্থক। একবার পরীর কথা ভাবল সে। ওই মেয়েটাকে বিয়ে করতে হবে। কি অদ্ভুত মেয়েটাকে। স্বামীনের কাছে আপত্তি জানালে অবশ্যই স্বামীন ইসমামের কথা শুনত, কিন্তু কী লাভ? পরি না হলে অন্য কেউ, অন্য কেউ না হলে অন্য কেউ, আর কত, এভাবে আর কত। কারো পায়ের আওয়াজে ইসমাম মাথা তুলে দাঁড়ায়। ভেবেছিল ভাইয়া এসেছে। পুনরায় বইয়ের দিকে তাকিয়ে নিচু গলায় বলে ওঠে, বললাম তো আমি রাজি। আবার এলে কেন? যাও। আমার আপনার সাথে কথা বলার ছিল। পরীর গলার আওয়াজে ইসমাম চমকে উঠে তাকায়। সেই মেয়েটাকে একেবারে আশা করেনি। পরীর মেজের দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে আছে। ইসমাম নড়েচড়ে বসে বলে, বলো। এই বিয়েতে আমি রাজি নই। ভাইয়াকে প্লিজ বুঝিয়ে বলবেন একটু আপনি। আমার আপত্তি জানানোর সাহস নেই ভাইয়াকে। ইসমাম পরীর দিকে তাকিয়ে থেকে বোকার মতো কিছু সময় পরে নিচু স্বরে বলে, আচ্ছা ঠিক আছে, বলবো, যাও। পরি চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইসমাম বলে, কি হলো, যাও। আপনি কি কিছু মনে করেছেন? মনে কেন করব? তুমি একজন শিক্ষিতা এবং প্রাপ্তবয়স্ক মেয়ে। ভাইয়া ভাবি খেয়াল খুশিতে তোমার জীবন চলতে পারে না। আমি ভাইয়াকে বুঝিয়ে বলবো, তুমি যাও। পরি যায় না, চুপচাপ দাঁড়িয়ে থেকে বলে ওঠে, আপনার মধ্যে কোনো খুঁত নেই। যে কোনো মেয়ে আপনাকে স্বামী হিসেবে পেতে চাইবে। দয়া করে এই প্রত্যাখ্যান আপনি অপমান হিসেবে নেবেন না। ইসমাম খুব ভালো করে পরীকে দেখতে থাকে। অসম্ভব রকমের সুন্দরী এই মেয়েটাকে এখন যথেষ্ট প্রাপ্তবয়স্ক লাগছে। কথাবার্তা বলছে বড় মেয়েদের মতো, আচরণ স্বাভাবিক এবং সহজাত। কোনো ধরনের ন্যাকামি নেই সংলাপে। ইসলামের খুব আগ্রহ জাগে মেয়েটি কেন তাকে প্রত্যাখ্যান করেছে তা জানতে। লাজুক এবং নমনীয় দেখতে মেয়েটি কি কোনো বয়ফ্রেন্ড আছে? থাকতেই পারে। জিজ্ঞাসা করবে না করেও ইসমাম মুখ ফসকে বলে ফেলে, বয়ফ্রেন্ড আছে? পরি মাথা নাড়িয়ে না বুঝিয়ে দেয়। ইসমাম বলতে থাকে, বেশ, মন দিয়ে পড়াশোনা করো। এটা বিয়ে করার সময় না, ভাইয়াকে ম্যানেজ করব।
আমি আসলে কারো জীবনে সান্ত্বনা পুরস্কার হিসেবে থাকতে চাই না। ইসমামের কথা শেষ না হতেই পরি বলে ওঠে। ইসমাম কপাল কুঁচকে বলে ওঠে, সান্ত্বনা পুরস্কার? হোয়াটস দ্যাট? কিছুক্ষণ চুপ করে থেকে পরি নিচু স্বরে বলতে থাকে, প্রথম প্রেম হচ্ছে একজন পুরুষের কাছে একটা ট্রফির মতো, যেটা জিতলে নিজের জন্ম সার্থক মনে হয়। তাকে কাছে আর হারলে জীবন যতটা বিকল্প নারী আসুক না কেন, তার মনে করে এটা তাদের সান্ত্বনা পুরস্কার। আমি কোনো সান্ত্বনা পুরস্কার হয়ে থাকতে চাই না কোনো পুরুষের কাছে। ইসমাম পরীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উচ্চস্বরে হেসে ওঠে। মেয়েটার বয়স কত, 22 কি 23 বছর? তার থেকে 4-5 বছরের ছোট, কিন্তু বাস্তবতা সম্পর্কে যথেষ্ট জ্ঞান তার রয়েছে, বোঝাই যাচ্ছে। পরি ইসমামকে হাসতে দেখে মাথা তুলে তাকায় ইসমামের দিকে। ইসমাম হাসতে হাসতে বলে, অনেক বড় বড় কথা বলতে পারো দেখছি। আচ্ছা যাও, ভাইয়া আর ভাবিকে আমি খুব করে বলে দেব তোমাকে যাতে সান্ত্বনা পুরস্কার না বানানো হয়। তুমি অবশ্যই ট্রফি হয়ে কারো লাইফে যে তোমাকে পেয়ে ধন্য হয়ে যাবে, ট্রফির মতো সাজিয়ে রাখবে তোমাকে, তোমার অনুভূতিকে। এখন যাও, মন দিয়ে পড়াশোনা করো। ভাইয়া যদি জানে আমি আপনাকে রিজেক্ট করেছি, তবে ভাইয়া খুব কষ্ট পাবে। আমি কোনো অবস্থাতেই ভাইয়াকে কষ্ট দিতে চাই না। আমতা আমতা করে বলে উঠে পড়ি। ঠিক আছে যাও, ভাইয়াকে বলবো আমার তোমাকে পছন্দ হয়নি। পরি চুপচাপ ইসমামের ঘর থেকে বের হয়। দরজার বাইরে দাঁড়িয়ে সে ঘুরে আবারও ইসমামের দিকে তাকায়। ইসমাম তার দিকে তাকিয়েছিল। ম্লান হেসে পুনরায় বই হাতে নেয়। পরি দ্রুত পায়ে হেঁটে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ইসমাম বই হাতে নিয়ে মুচকি হাসে। যতটা ন্যাকা মনে হয়েছিল ততটা ন্যাকা নয় এই মেয়েটা। স্বামীনের চেঁচামেচিতে পরির ঘুম ভেঙে যায়। এই সপ্তাহে সে হোস্টেলে যায়নি। ঈশিতার অনুরোধে বাড়িতে ছিল। অবশ্যই স্বামীন বরাবর তাকে ধমকাতো বাড়িতে না থেকে হোস্টেলে কেন থাকে সেজন্য। চেঁচামেচি আওয়াজটা আসতে ইসমাম মির্জা ঘর থেকে ঘরের ভিতরে ইরফানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। বারবার ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা মুখে দিয়ে খুব মজা করে চুষছে ছোট্ট প্রাণটা। আলো সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তার কান শুনছে দু ভাইয়ের কথোপকথন। পরি ঈশিতার ঘর থেকে বাইরে উঁকি দিয়ে দেখে, ধীর পায়ে এগিয়ে যায়। ইসমাম ল্যাপটপে কিছু একটা টাইপ করে যাচ্ছে। স্বামীনের দিকে সে মাথা তুলে তাকায় না। স্বামীন গলার স্বর উঁচু করে বলতে থাকে, প্রথমে কেন রিজেক্ট করলি না? আমি যখন পরির সাথে কথা বলে সব ঠিক করে ফেলেছি, তখনই কেন রিজেক্ট করলি? এখন আমি পরিকে পোনা চাচাকে কি জবাব দেব? তুই কেন করছিস এমন ইসমাম? তোমার কোনো জবাব দিতে হবে না। আমি পোনা চাচা আর পরির কাছে মাপ চেয়ে নেব। কিবোর্ড টাইপ করতে করতে ঠান্ডা গলায় বলে ইসমাম। স্বামীন কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে ইসমামের হাত থেকে ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে দূরে ছুঁড়ে মারে। ভাঙচুরের আওয়াজে পরি কেঁপে ওঠে। মানুষটা তার জন্য এত কথা শুনছে ভাইয়ার। পরি ঠিক করলো, সে ভাইয়াকে সত্যিটা বলে দেবে। ইসমামকে সে রিজেক্ট করেছে। ইসমাম নয়। ইসমাম চুপচাপ বসে আছে। তার যে একটা ল্যাপটপ ভেঙে গিয়েছে সেদিকে তার কোনো হেলদোল নেই। স্বামীন কয়েক মুহূর্তে ইসমামের দিকে তাকিয়ে থেকে ঘর থেকে বেরিয়ে যায়। ঘরের বাইরে বেরিয়ে পরির সামনে পড়ে যায় স্বামীন। পরি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। এক পলক পরীকে দেখে স্বামী নিজের ঘরে চলে যায়। আলো ইসমামের ঘরের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে ইরফানকে কোলে নিয়ে স্বামীনের পিছু পিছু চলে যায়। পরি ইসমামের ঘরের বাইরে চুপচাপ দাঁড়িয়ে থাকে। ইসমাম বিছানার উপর চুপচাপ বসে থাকে, তার দৃষ্টি ভাঙা ল্যাপটপের দিকে। ঘড়ির কাঁটা রাত 11:30। ঘরে পরির হাতে বইটার পাশে সরিয়ে রেখে ঈশিতার দিকে তাকায়। জানালার কাছে দাঁড়িয়ে নিচু স্বরে শান্ত সাথে কথা বলছে সে। এদিকে কথা ফুরাতে চায় না। পরি বুঝতে পারছে না এরা এত কি কথা বলে সারাদিন, কোথা থেকে খুঁজে পায় এত কথা। 3 দিন পর শান্ত ভাইয়া ঈশিতা আপুকে অনুষ্ঠান করে নিজের বাসায় নিয়ে যাবে। তার অফিসের কাছে 2 বেডরুমের চমৎকার দেখতে একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া করেছে শান্ত। সেই দিন শান্তিনীরে এসে আলো আর পরীকে নিয়ে গিয়েছিল ফ্ল্যাট সাজাতে। আলো আর পরী খুব সুন্দর করে ঈশিতা নির্দেশনা মতো গোটা ফ্ল্যাট সাজিয়ে দিয়ে এসেছিল। ওড়নাটা উড়িয়ে গায়ে জড়িয়ে নিয়ে পরী পশ্চিম টানা বারান্দার দিকে যায়।
হঠাৎ তার মনে হলো ইসমাম সেখানে আছে। দরজা ঠেলে দেখতে পেল তার অনুমান ঠিক। ইসমাম দাঁড়িয়ে আছে। কারো পায়ের আওয়াজ পেয়ে ঘুরে তাকাতে পরীকে দেখে আবার অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। তার হাতে একটা সিগারেট এবং আজ সে সিগারেটটা পা দিয়ে পিষে দেয় না, হাতে ধরে দাঁড়িয়ে থাকে। পরী ধীর পায়ে এগিয়ে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকে। ইসমাম চুপচাপ। কিছুক্ষণ পর পরী বলে ওঠে, সরি, আমার জন্য আপনাকে এতগুলো কথা শুনতে হয়েছে। ভাইয়া রাগ করে আছে আপনার উপর আমার জন্য, আপনার সাথে কথা বলছে না। ইসমাম ম্লান হাসে, তারপর বলে, ওই লোকটা আমার ভাইয়া। দেখবে কাল সকালে ব্রেকফাস্টের টেবিলে ফল কেন খাচ্ছি না বলে বকাঝকা করছে। পরী মাথা নিচু করে মৃদু হেসে বলে, আপনার জীবনে ভাইয়ার খুবই গুরুত্বপূর্ণ, তাই না? মনে করো ভাইই আমার জীবন। আমার জুতোর ফিতে বেঁধে দেওয়া থেকে শুরু করে আমার সব দোষ নিজের মাথায় নিয়ে বাবার কাছে বকা শোনা, মায়ের হাতে মার খাওয়া, সব সময় আমাকে আমাদের আগলে রেখেছে। এবারই সবার জীবনে স্বামী নিয়ে আসা মির্জা কেন্দ্রিক। আমার আর বাবার জীবনও কিছুটা ভাইয়া কেন্দ্রিক। ভাইয়া শুধু আমাদের দিয়ে গিয়েছেন প্রতিদানে, কখনো কিছু চাইনি। আজ ভাইয়াকে এক প্রকার ঠকিয়েছি আমি, তাই না? প্রশ্নটি করে পরী ইসমামের দিকে তাকায়। ইসমাম 2 মিনিট চুপ করে থেকে বলে, ছোট মানুষের এত কিছু মাথায় নিতে হবে না। ভাইয়া তোমাকে যা যা দিয়েছে তার বিনিময়ে ভাইয়া আর তার পরিবারকে ফ্রিতে চিকিৎসা দিও। বাই দ্য ওয়ে, তোমার এক্সাম কবে? নেক্সট মান্থে। প্রস্তুতি ভালো? না মানে তোমাকে সব ধরনের বাদরামি করতে দেখা যায়, শুধুমাত্র একাডেমি বই ধরতে দেখি না। পরী হেসে ফেলে। হঠাৎ করে তার মনে হলো তার পাশে দাঁড়িয়ে থাকা লোকটা অবিকাল ইয়াশা মির্জার মতো, একটুও রামগরুর ছানা নয়। ইসমাম এক পলক পরীর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। পরী রেলিং ধরে দাঁড়িয়ে হঠাৎ করে বলে ওঠে, আপনার প্রাক্তন অনেক সুন্দরী ছিল। ইসমাম কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, পরী চুপ হয়ে যায়। ইসমাম বলে ওঠে, সৌন্দর্য বাহ্যিক এবং অভ্যন্তরীণ 2 ধরনের। বাহ্যিক সৌন্দর্যের কথা যদি বলি, তার গায়ের রঙটা একটু চাপা ছিল। তার অভ্যন্তরীণ সৌন্দর্যের কথা যদি বলি, তবে তার মন ছিল একেবারে সাদা, কোনো ভেজাল নেই, ফকফকা। তোমার গায়ের রং এর মতো ফকফকা। পরী ইসমামের কথা খিলখিলে হেসে ফেলে। ইসমামের কাছে পরী বাচ্চাসুলভ আচরণ হঠাৎ করে বিরক্তকর লাগছে না, যেন পরীকে হাসাতে পেরে তার নিজেরই খুব ভালো লাগছে। পরী হাসি থামিয়ে চুপ হয়ে যায়। ক্ষণবাদে পরী বলে ওঠে, তাকে মিস করেন? ইসমাম পরীর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, অন্যের স্ত্রীকে মিস করব কেন? আমাকে কি তোমার ইন্টার ফার্স্ট ইয়ারে নিব্বা মনে হয়? আমি যথেষ্ট বাস্তববাদী একজন লোক, বাস্তবতাকে খুব সহজে হজম করে নেই। তোমার কোনো ধারণা নেই। সে সবসময় একটা রেসপেক্টের জায়গা হয়ে থাকবে আমার কাছে, আর কিচ্ছু নয়। পরী চুপ করে থাকে। হঠাৎ করে এই লোকটার কথা শুনতে খুব ভালো লাগছে তার। আগে কত হেসে লোকটাকে দেবদাসের মতো অবস্থা নিয়ে, এখন পরী নিজের কাছে নিজেই বেশ লজ্জিত। ইসমাম চুপ করে থেকে বলে উঠে, তা তুমি কখনো কাউকে পছন্দ করনি? পরী মাথা নাড়িয়ে নিচু স্বরে বলে, করেছিলাম। আমার এক ক্লাসমেটকে 13 দিনের জন্য পছন্দ করেছিলাম। প্রথমে আমাকে ইয়াশা মির্জা আপন বোন ভেবেছিল, তাই একটু ঘুরঘুর করছিল আমার পিছু পিছু। পরে যেই শুনছে আমি কেয়ারটেকারের মেয়ে, কেটে পড়েছে। হাসতে হাসতে বলে পরী। ইসমাম পরীর দিকে তাকায়, তারপর বলে, তোমারও মনের মানুষ ছিল তো? এখন তো এটা বলা যায় তুমিও তোমার হাজবেন্ডকে সান্ত্বনা পুরস্কার হিসাবে দেখবে। আমাদের যদি বিয়ে হতো তাহলে আমরা দুজনার সান্ত্বনা পুরস্কার হতাম। কি আশ্চর্য! পরী হেসে ফেলে। ইসমাম দীর্ঘ সময় পরীর দিকে তাকিয়ে থেকে বলে, আচ্ছা যাও, ঘুমাও। তোমার জন্য অনেক শুভকামনা। আশা করি জীবনে এমন একজন সঙ্গী পাও যে তোমাকে ট্রফি হিসাবে দেখবে, কোনো সান্ত্বনা পুরস্কার হিসাবে নয়। আপনিও এমন কাউকে খুঁজে পান আশা করি। অস্ফুট স্বরে বলে পরী বারান্দা থেকে চলে আসে। আসার সময় ঘুরে সে আবারও এক পলক ইসমামকে দেখে। রেলিং ধরে ওদিকে ফিরে চুপচাপ দাঁড়িয়ে আছে লোকটা। শামিন একটু নড়তেই আলো টের পেয়ে যায় শামিন ঘুমায়নি। হাত বাড়িয়ে বেড সাইডের বাতি জেলে আলো উঠে যায়। শামিন কপালে হাত দিয়ে শুয়েছিল। আলোর দিকে অবাক চোখে তাকিয়ে বলে, ঘুমাওনি? আলো শামিনের কাছে এগিয়ে বসে তার কপাল
থেকে হাত সরিয়ে দেয়। একটু ঝুঁকে শামিনের চুলের ভিতরে আঙুল ঢুকে মাসাজ করে দিতে দিতে বলে, মাথা ধরেছে খুব, এজন্য বুঝি জেগে আছেন? ডাকলেন না কেন? শামিন হেসে আলোর ডান হাত টেনে হাতে পিঠে চুমু খায়। তারপর নিজের গালে আলোর হাতটা বুলিয়ে দিতে দিতে বলে, কি অবস্থা করেছো নিজের? কেমন অসুস্থ লাগছে তোমাকে? আমার দোষ, এত ব্যস্ততায় তোমায় একটু খেয়াল রাখতে পারি না। সামনে ইলেকশনের চাপ, এজেন্সির কাজ, দলের কাজ, ভাই বোনের সময় দিতে গিয়ে তোমাকে খুব কম সময় দিয়ে ফেলি আমি। তুমি কি রাগ করো? আলো হেসে ফেলে, তারপর বলে ওঠে, এই সব কিছু আপনার জীবনের অংশ। এদের প্রাপ্য সময়টুকু আপনি অবশ্যই দিবেন। আমি কেন রাগ করব? তাছাড়া আমি কি ছোট বাচ্চা যে আমার খেয়াল রাখতে হবে? স্বামীন উঠে বসে, আলোকে বুকে টেনে নিয়ে বলে, না তুমি ছোট বাচ্চা নয়, শুধুমাত্র মা বাবার আদরের দুলালি। আমার শ্বশুর বিশিষ্ট সাংবাদিক আতর আলম দুবেলা আমাকে ফোন করে নালিশ করছে তুমি তাদের ঠিকমতো ফোন করে কথা বলো না। এমনটা কেন হচ্ছে? মিথ্যা কথা। সন্ধ্যায় আব্বুর সাথে কথা বললাম, ওনারা আপনার কাছে বানিয়ে বলছে। শামিন আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, একটু ফ্রি হলে ও বাড়িতে নিয়ে যাব তোমাকে, ঠিক আছে? আলো মাথা নাড়ায়। শামিন বলতে থাকে, আলোদের শুরুতেই আন্ডার এস্টিমেট করা হয়, আলোরা কিন্তু খুবই ভালো বউ হয়। আলো হাসে, অস্ফুট স্বরে বলে উঠে, ভালো বউ কিনা জানি না, তবে বুঝতে পারছি আমার শিকড় ছড়িয়ে যাচ্ছে এ বাড়িতে, একটু একটু করে জড়িয়ে যাচ্ছি আমি। আমার অস্তিত্ব এ বাড়ির প্রত্যেকটা ইটের সাথে মিশে যাচ্ছে। শামিন 2 মিনিট আলোর দিকে তাকিয়ে থেকে তাকে আরও নিবিড়ভাবে আলিঙ্গন করে। শামিনের উষ্ণ স্পর্শ পেয়ে আলো 2 চোখ বন্ধ করে ফেলে। সে হঠাৎ টের পাচ্ছে তার বড্ড অস্বস্তি হচ্ছে। ইদানিং সে ভালো করে লক্ষ্য করেছে শামিন তাকে কাছে টানলে তার খুব অস্বস্তি বোধ হয়। শরীরটা ভীষণ ক্লান্ত, অবসন্ন লাগে। রাজ্যের অবসাদ ঘিরে ধরে তাকে, কিন্তু এর ঠিক কারণ সে জানে না। জানলে শামিনকেও ব্যাখ্যা করতে পারত। অবশ্যই শামিন কখনোই আলোর অনুমতি ব্যতীত আলোকে গভীরভাবে স্পর্শ করে না, কখনো নিজের পুরুষ মনের ইচ্ছাটাকে বড় করে দেখে না। আলোর অনুভূতি পড়ার চেষ্টা করে আগে, কিভাবে যেন এই লোকটাকে আলোকে পড়ে ফেলে খুব সহজেই। আলো অস্বস্তি টের পেয়ে শামিন থেমে যায়। শক্ত বাহুডোর থেকে আলোর পাতলা ফিনফিনে শরীরটা আলগা করে আলোর চোখে চোখ রাখে। স্বামীকে উপেক্ষা করার অপরাধবোধে ভুগছে আলো, তার চোখে দৃষ্টি সেটা বলছে। শামিন তাকে ভুগতে না দিয়ে কপালে প্রগাঢ় এক চুম্বন এঁকে দেয়। আবেশে 2 চোখ বন্ধ করে ফেলে আলো। শামিন এমনভাবে বালিশে শুয়ে দিয়েছে তাকে যেন আলো কোনো ছোট্ট বাচ্চা। আলোকে সন্দর্পণে রাখা উচিত, নয়তো তার ঘুম ভেঙে যাবে।